আসসালামু আলাইকুম। 2024 সালের দক্ষিণ কোরিয়ার একটি হরর মুভি। একটি অশুভ কবর খনন প্রক্রিয়ার নিচে চাপা পড়ে থাকা ভয়ঙ্কর রহস্য। এমন একটি মুভি আপনাদের সাথে এক্সপ্লেনেশন করব। মুভির শুরুতেই হাওয়ারিম এবং বঙ্গিলকে দেখানো হয়। এদের কাজ হলো রহস্যময় বিষয় উদ্ঘাটন করা, অর্থাৎ অশরীরী আত্মা থেকে মানুষকে প্রোটেক্ট করা। এরা কোরিয়ান থেকে আমেরিকায় যাচ্ছিল। মিস্টার পার্ক নামের একজন ধনী লোক তাদেরকে ডেকেছিল। এখানে মিস্টার পার্কের অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাদেরকে নিয়ে একটি হসপিটালে যায়। বলে রাখা ভালো, মিস্টার পার্ক হলো কোরিয়ান যত ধনী ব্যক্তি আছে তাদের 15 জনের মধ্যে একজন। আসলে মিস্টার পার্কের একটি নবজাতক শিশু হয়েছে। বাচ্চাটি বিভিন্ন অসুখে আক্রান্ত, কিন্তু তার অসুস্থতা কোনো ডাক্তারে শনাক্ত করতে পারছে না। এই জন্য মিস্টার পার্ক হাওয়ারিম এবং বঙ্গিলকে আমেরিকাতে নিয়ে আসে এইটা জানার জন্য যে তার বাচ্চার উপর কোনো কালো ছায়া পড়েছে কিনা। যদিও মিস্টার পার্কের ওয়াইফ এগুলো নিয়ে অনেক বিরক্ত ছিল, কিন্তু তার নবজাতক সন্তানকে সুস্থ দেখার জন্য তিনি রাজি হয়ে যায়। হাওয়ারিম নবজাতক শিশুটির কাছে আসে এবং বিভিন্ন রিচুয়াল করে। সে রিচুয়ালের মাধ্যমে এতটুকু বুঝতে পারে যে এই বাচ্চাটার উপর কোনো অভিশাপ রয়েছে, অর্থাৎ এই বাচ্চাটির উপর তার পরদাদার অভিশাপ রয়েছে। পরদাদা বলতে বোঝানো হয়েছে মিস্টার পার্কের দাদা, যিনি 100 বছর আগেই মারা গিয়েছেন। হাওয়ারিম মিস্টার পার্কের ওয়াইফকে এগুলো সব খুলে বলে এবং বের হয়ে পড়ে মিস্টার পার্কের সাথে সরাসরি দেখা করার জন্য। সে মিস্টার পার্কের বাসায় যায়। এরপর মিস্টার পার্ক তাকে বলে, আমাদের পরিবারের কোনো উত্তরাধিকারী সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। আমার ভাই সুইসাইড করে মারা গিয়েছে। এরপর পালা ছিল আমার, কিন্তু এখনো আমার সন্তানের উপর এই অভিশাপ এসে পড়েছে। হাওয়ারিম বলে, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের যতটুকু করা দরকার আমরা করব। এই কাজের জন্য আমাদের অনেক মানুষের প্রয়োজন হতে পারে, কিন্তু এক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ করতে হবে। মিস্টার পার্ক বলে, যত টাকা লাগে আমি দিব, আপনি শুধু আমাদেরকে এই অভিশাপ থেকে উদ্ধার করেন। হাওয়ারিম বলে, এই অভিশাপ থেকে আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য সর্বপ্রথম আপনার দাদার কবরের কাছে আমাদেরকে যেতে হবে এবং আপনার দাদার লাশটি কবর থেকে বের করতে হবে। কিন্তু মিস্টার পার্কের দাদার কবর ছিল কোরিয়াতে। এইদিকে কোরিয়ার একজনকে দেখানো হয় যার নাম মিস্টার কিম, যার কাজ ছিল মৃত লাশকে দাফন করা। কোরিয়ার একটি প্রথা রয়েছে, প্রতিটি লাশকে একটি নির্দিষ্ট জায়গায় দাফন করতে হবে এবং সঠিক নিয়মে করতে হবে। আর এই দাফনের কাজটি করত মিস্টার কিম এবং তার দলেরা। এখানে মিস্টার কিম একজন বৃদ্ধ মহিলার কবর খনন করছিল, কারণ এই মৃত মহিলাটি তার পরিবারের মানুষদের স্বপ্নে আসতো এবং তাদেরকে অনেক বিরক্ত করত। কিমের লোকেরা কবরটি খনন করার পর দেখে এই লাশটির দাঁত নেই, অর্থাৎ এই দাঁতগুলো কেউ নিয়ে তার কাছে রেখে দিয়েছিল। আসলে দাফন করার পর যদি লাশটার কোনো কিছু নিয়ে নেওয়া হয় অথবা লাশটিকে ভালোভাবে দাফন করা না হয়, তাহলে লাশটির আত্মা তার পরিবারের কাছে ফিরে আসে এবং তাদেরকে ধ্বংস করার চেষ্টা করে। মিস্টার কিম ওই মৃত মহিলাটির পরিবারকে জিজ্ঞাসা করে যে এই দাঁতগুলো কে নিতে পারে। তখন সেই মৃত মহিলার নাতি কান্না করে এবং বলে, আমি আমার দাদিমার দাঁত আমার কাছে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। আসলে দাদিমার মৃত্যুর পর তার সব জিনিস পুড়িয়ে ফেলা হয়েছিল, কোনো কিছু অবশিষ্ট ছিল না। আমার দাদিমার কথা অনেক মনে পড়ে, তাই তার দাঁতগুলো আমার কাছে রেখে দিয়েছিলাম যেন সেগুলো দেখে আমি তাকে মনে করতে পারি। তখন মিস্টার কিম সেই বাচ্চাটাকে বোঝায় যে এগুলো ঠিক না। এরপর দাঁত সহ সেই মৃত বৃদ্ধ মহিলাটিকে আবার কবর দেওয়া হয়। এরপর সবকিছু সলভ হয়ে যায়। এরপর মিস্টার কিং এবং তার সহকর্মী বাড়িতে ফিরে এসেছিল। তখন আমেরিকা থেকে হাওয়ারিম এবং বঙ্গিল কোরিয়াতে ফিরে এসেছিল মিস্টার কিং এর সাথে দেখা করার জন্য। আসলে হাওয়ারিমের মিস্টার কিং এর সাহায্যের প্রয়োজন ছিল। হাওয়ারিম মিস্টার পার্কের নবজাতক শিশু সম্পর্কে সবকিছু মিস্টার কিমকে খুলে বলে। এখানে হাওয়ারিম বলে মিস্টার পার্ক তাদেরকে অনেক টাকা দিবে এই কাজটা করার জন্য। এটা শুনে কিম এবং তার সহকর্মী রাজি হয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য। এইদিকে ইউএসএ তে পার্কের মা পার্ককে বলছিল, আমার এগুলো একদম পছন্দ না, শুধুমাত্র একটি অভিশাপ দূর করার জন্য আমাদের পূর্বপুরুষদের কবর খোঁড়া, এটা আমার ঠিক মনে হচ্ছে না। কিন্তু পার্ক তার ছোট বাচ্চাটাকে বাঁচানোর জন্য সবকিছুই করতে রাজি ছিল। এরপর পার্ক আমেরিকা থেকে কোরিয়াতে যায় কিমের সাথে দেখা করার জন্য।
কিম পার্ককে জিজ্ঞাসা করে যে আপনার দাদা কিভাবে মারা গেল। পার্ক কোনো কিছুর উত্তরই দিতে চায় না, উল্টে সেই বলে আপনাদের যত টাকা প্রয়োজন আমি দিব, আপনি আমাকে শুধু হেল্প করেন। কিম সবকিছু মিলিয়ে পার্ককে একটু সন্দেহ করে, কারণ এত বড় একটি ঘটনা ঘটে গেল, মিস্টার পার্কের কোনো ফ্যামিলি মেম্বারই কোরিয়াতে আসেনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে, শুধুমাত্র পার্কই এসেছে। এরপর পার্ক সবাইকে তার দাদার কবরের কাছে নিয়ে যায়। কিম দেখে এই কবরটি জাপান এবং কোরিয়ার গা ঘেঁষে রয়েছে, উঁচু নিচু একটি পাহাড়, এই পাহাড়ের উপরেই এই কবরটি। আর এই কবরের আশেপাশে অনেক শিয়াল ঘোরাঘুরি করছিল, যেটাকে কোরিয়ানরা অনেক অশুভ মনে করত। কিম সেই কবরের কাছে যায় এবং দেখে কবরের স্তম্ভের সাথে এই মৃত ব্যক্তির কোনো নাম লেখা ছিল না, বরং উল্টাপাল্টা বিভিন্ন সাইন লেখা ছিল। এটা দেখে কিম অনেকটা অবাক হয়ে যায়, কারণ এত বড় লোক একজন মানুষের কবর কিভাবে এত অবহেলিত হতে পারে। তখন পার্ক কিমকে বলে তার দাদা কোরিয়া যুদ্ধের সময় একজন বড় বীর যোদ্ধা ছিলেন, তাকে অনেক ভালোভাবে কবরস্থান করা হয়েছিল। কবরস্থ করা এই জায়গাটা গিসুরে নামের স্থায়ী একজন বিখ্যাত মং খুঁজে দিয়েছিল, কিন্তু তখনকার সময় কবরের ভিতরে থাকা বিভিন্ন দামি জিনিস চোরেরা চুরি করে নিয়ে যেত। এজন্য দাদার কবরের সাথে কোনো নাম লেখিনি, যাতে করে কেউ বুঝতে না পারে এটা একজন ধনী ব্যক্তির কবর। জানতে পারলে সবাই মাটি খুঁড়ে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত। কিন্তু কিম এগুলো শুনে একটুও বিশ্বাস করেনি। সে ভাবছিল তার দাদা যেহেতু নামি দামি একজন ধনী ব্যক্তি ছিল, তার কবর নিশ্চয়ই কোনো সুরক্ষিত জায়গায় স্থাপন করা হতো, এই নির্জন জায়গায় দাফন করা হতো না। এরপর কিম সেখান থেকে চলে আসে। হারিম তখন কিমকে জিজ্ঞাসা করে তাহলে আমরা এখন কি করব? কিম উত্তরে বলে এই জায়গাটা ভয়ঙ্কর এবং খুবই অশুভ একটা জায়গা, এখানে কাউকে দাফন করাই উচিত নয়। আমরা যদি এই কবরটা ছাড়খাড় করি তাহলে আমাদের সাথে ভয়ানক কিছু হতে পারে। এরপর পার্ক রাতে কিম এবং হারিমের সাথে দেখা করতে চলে আসে। এখানে কিম পার্ককে বলে আগামী মাসে আমার মেয়ের বিয়ে, আমি খুবই খুশি হব যদি আপনি এই বিয়েতে অংশগ্রহণ করেন। তখন পার্ক ইমোশনালি বলে আপনার বাচ্চার মতো আমারও একটা ছোট বাচ্চা আছে, কিন্তু সে এখন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। এটা শুনে সবারই অনেক খারাপ লাগে। তখন হারিম ঠিক করে যে তারা পার্ককে হেল্প করবে। হারিম একটা প্ল্যান করে, তারা কবর খোঁড়ার সময় একটি রিচুয়াল করবে যাতে করে অশুভ শক্তিগুলো তাদেরকে কোনো ক্ষতি না করতে পারে। এরপর কিম ও রাজি হয়ে যায় পার্ককে হেল্প করার জন্য। পরের দিন তারা সেই কবরের কাছে রিচুয়ালটি শুরু করে। সেখানে এসেছিল এই মৃত লোকটির মেয়ে, অর্থাৎ পার্কের ফুপি। কোরিয়ার নিয়ম অনুযায়ী কবর খোঁড়ার জন্য কবরস্থ ব্যক্তির আপন কারোর অনুমতির প্রয়োজন হয়, তাই তিনি এখানে এসেছিল অনুমতি দিতে। এরপর সে কবরস্থ জায়গায় 5টি মৃত প্রাণী এবং 5 জন মানুষকে নিয়ে আসা হয়েছিল কবর খোঁড়ার জন্য। আসলে এই 5 জন ব্যক্তিকে বাঁচানোর জন্য এই 5টা মৃত প্রাণীকে আনা হয়েছিল, তাতে করে অশুভ শক্তিগুলো তাদেরকে অ্যাটাক করার পরিবর্তে এই প্রাণীগুলোর উপর অ্যাটাক করে। এরপর এই 5 জন ব্যক্তি কবর খোঁড়া শুরু করে, আর তখন সবাই ভয়ঙ্কর কিছু বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে। হারিম সেই বাজনার তালে তালে ভয়ঙ্কর ভাবে নাচতে থাকে। এখানে হারিম এতটাই প্রজেস্ট ছিল যে সে মৃত প্রাণীগুলোকে মারার সাথে সাথে তাদের রক্তও খেয়ে ফেলছিল। এরই সাথে সাথে কবরটিও খোঁড়া শেষ হয়ে যায়। যেহেতু লাশটি অনেক বছর পুরনো ছিল, তাই লাশটি সবকিছু মাটির সাথে মিশে গিয়েছিল। কিম ঠিক করে এই লাশটির অস্থিগুলো আগুনে পুড়িয়ে দিবে যাতে করে এই আত্মাটি মুক্তি পায়। কফিনটি গাড়িতে তোলা হয়। যখন সবাই কফিনটি নিয়ে চলে যাচ্ছিল, একটি লোক সেই কবরে দাঁড়িয়েছিল। সে দেখে একটি মানুষের মাথাওয়ালা সাপ সেই কবর থেকে বের হচ্ছে। লোকটি কোনো কিছু না ভেবে সে সাপটিকে সেখানে মেরে ফেলে, কিন্তু সাপটি মানুষের মতো ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। তখন হঠাৎ করেই আকাশে ভয়ঙ্কর মেঘ ছড়িয়ে পড়ে, মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে যায়। তখন কিমের লোকেরা বুঝতে পারছিল না হঠাৎ করে আবহাওয়া এরকম চেঞ্জ কেন হলো। এরপর তারা লাশটি নিয়ে একটি রুমে রেখে দেয়। যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই তারা এখন লাশটি পোড়াতে চাচ্ছিল না, কারণ কোরিয়াতে কিছু নিয়ম রয়েছে, তাই তারা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল। এইদিকে কিম বের হয়ে যায় গিসুনির সেই মং এর খোঁজ নেওয়ার জন্য। আসলে পার্কের পরিবারের কোনো কথায় তার বিশ্বাস হচ্ছিল না, তাই সে একটি পরিত্যক্ত গ্রামে যায় এবং সেখানে গিয়ে মং এর বিষয়ে জিজ্ঞাসা করে। সেখানে তার একটি বৃদ্ধ লোকের সাথে দেখা হয়। সে বৃদ্ধ লোকটি তাকে জানায়
মং নামে কাউকে সে চেনে না এবং আগে কখনো এই নাম সে শোনেইনি। এগুলো শুনে কিমের সন্দেহ আরো জটিল হয়ে যায়। সে ভাবতে থাকে যদি গিসনের মং নামের আদৌ কেউ থাকতো এবং সে যদি এতই বিখ্যাত হতো তাহলে নিশ্চয়ই তাকে কেউ চিনতো অথবা তার কবর এখানে থাকতো। তখন কিম সে বৃদ্ধ লোকটিকে পাহাড়ের উপরের একটি কবরের কথা জিজ্ঞাসা করে, যেটা ছিল পার্কের দাদার। আসলে প্রায় অনেক চোরই আসতো এই কবরটি খনন করার জন্য, কিন্তু পরবর্তীতে তাদেরকে আর কেউ দেখতে পায়নি। কিন্তু তাদের কবর খনন করার কিছু জিনিসপাতি এখনো আমার কাছে আছে। এরপর কিম সেই জিনিসগুলো যখন দেখতে যায় দেখে অনেকগুলো লোহার রড। এইদিকে হসপিটালে একটা ওয়ার্ড বয় সেই কফিনের একটি অংশ খুলে ফেলে। খোলার সাথে সাথেই পার্কের দাদার রাগান্বিত আত্মা সেই কফিন থেকে বের হয়ে যায়। আত্মাটি বের হওয়ার সাথে সাথে হারিম সেখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর হারিমের যখন জ্ঞান ফেরে সে সবাইকে জানায় কফিনে থাকা সে আত্মাটি বের হয়ে গিয়েছে, আমাদের খুব দ্রুতই সে আত্মাটিকে আবার বন্দি করতে হবে, তা না হলে সে তার আত্মীয়দের অনেক ক্ষতি করবে। এইদিকে সে আত্মাটি আমেরিকাতে তার ছেলের কাছে চলে যায়। তার ছেলেকে তো মারেই সাথে তার ছেলের বউকেও সেখানে মেরে ফেলে। হারিম বিভিন্ন তন্ত্রমন্ত্র পরে বঙ্গিলের উপর সে আত্মাটি ভর করায়, কিন্তু আত্মাটিকে বন্দি করতে পারে না। উল্টে আত্মাটি হারিমকে বলে, আমি আমার পুরো বংশটিকে শেষ করে দিব, কারণ তারা আমার কোনো যত্নই করেনি। এরপর আত্মাটি বের হয়ে যায় পার্ককে মানার জন্য। তখন পার্ককে কিম ফোন দেয় এবং তাকে জানায় তোমার দাদা কফিন থেকে বের হয়ে গিয়েছে। এখন তোমার দাদার হাত থেকে বাঁচার জন্য খুব তাড়াতাড়ি তোমার দাদার কফিনটিকে আমাদের পুড়িয়ে ফেলতে হবে এবং পার্ককে ঘরের ভিতর থেকে বের হতে নিষেধ করে। কিন্তু তখনই পার্কের দরজায় কিম নক করছিল, অর্থাৎ ফোনের ওপাশেই ছিল কিম এবং দরজার ওপাশেও ছিল কিম। দরজার ওই পাশে থেকে কিম বলে, পার্ক তাড়াতাড়ি দরজা খোলো, তোমার উপর তোমার দাদার আত্মা খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে। এইদিকে ফোনের ওই পাশের কিম বলে, খবরদার তুমি দরজা খুলবে না, ওইটা হয়তো বা তোমার দাদার আত্মা, তুমি তাড়াতাড়ি জানালাটি খোলো এবং জানালার কার্নিশের পাশে এসে দাঁড়াও। কিম বুঝে উঠতে পারছিল না তার এখন কি করা দরকার। সে জানালাটি খুলে দেয়। তখনই তার দাদার আত্মা সেই জানালার ভিতর দিয়ে প্রবেশ করে, আর তখন আসল কিম দরজা দিয়ে প্রবেশ করে। অলরেডি পার্কের দাদা পার্কের উপর ভর করে ফেলেছিল এবং পার্কের দাদা এখানে সব বলে ফেলে যে কিভাবে তারা এত কোটিপতি হয়ে গিয়েছিল। পার্কের দাদা যোদ্ধা তো ঠিকই ছিল, কিন্তু তিনি একজন বিশ্বাসঘাতক ছিল। যখন কোরিয়া এবং জাপানের মধ্যে যুদ্ধ হয় তখন তিনি কোরিয়ার সব তথ্য জাপানের কাছে প্রচার করত এবং এর পরিবর্তে সে অনেক টাকা পেয়েছিল। আর যেহেতু তার দাদার জন্যই পার্কের পরিবার এত কোটিপতি হয়ে গিয়েছিল, তারপরেও তারা তার দাদার যত্ন তো নেয়নি, বরং মৃত্যুর পর তাকে সম্মানের সহিত দাফনও পর্যন্ত করেনি। তাই সে প্রচন্ড রাগান্বিত হয়ে যায় এবং এই রাগান্বিত অবস্থায় বের হয়ে আসে। পার্কের দাদার আত্মা কিমের সামনেই পার্কের গলা বেঁকে সেখানে মেরে ফেলে। তখন কিম তাড়াতাড়ি বঙ্গিল এবং হারিমকে বলে সেই কফিনটি যেন পুড়িয়ে ফেলে। এইদিকে সে আত্মাটি পার্কের বাচ্চার কাছে পৌঁছে গিয়েছিল। তখনই হারিম এবং বঙ্গিল সেই কফিন থেকে পুড়িয়ে ফেলে এবং পার্কের দাদার আত্মা মুক্তি পেয়ে যায়। এরপর পার্কের পুরো বংশধর মুক্তি পেয়ে যায় সেই অভিশাপটি থেকে। কিন্তু এটা তো ছিল মাত্র শুরু, ভয়ঙ্কর খেলা তো এখনো বাকি আছে। আসল ভয়ঙ্কর কাহিনী তো এখন থেকে শুরু হবে। এরপর কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে কিম জানতে পারে যে 5 জন ব্যক্তি যারা কবর খুঁড়েছে তাদের মধ্যে একজন ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে গিয়েছে। যেখানে সেই লোকটি কিমকে জানায় সে নাকি প্রতিদিন রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়। ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরও তার অসুখের কোনো নিরাময় হচ্ছিল না। এই সব কিছু নাকি শুরু হয়েছে সেই মাথাওয়ালা ভয়ঙ্কর সাপকে মেরে ফেলার পর থেকে। এইসব শোনার পর কিম অনেক আশ্চর্য হয়ে যায় এবং একাই বেরিয়ে পড়ে সেই কবরের উদ্দেশ্যে। কিম পার্কের দাদার কবরের কাছে আবার যায় এবং কবরটি আবার খোঁড়া শুরু করে। কবর খোঁড়ার এক পর্যায়ে সে দেখতে পায় সেই ভয়ঙ্কর সাপের কাঁটাওয়ালা মাথা। এটা দেখে কিম অনেক ভয় পেয়ে যায়। এটা এক ধরনের
জাপানি সাপ, যারা পানির একটি অংশ। এরপর কিম মাটিটি আরো খনন করা শুরু করে। এরপর কিম যা দেখতে পায় সেটা সে কখনো আশা করতে পারেনি। সে দেখে একটি কফিন লম্বাভাবে দাফন করা হয়েছে। এরপর কিম সরাসরি হারিম এবং বঙ্গিলকে সেই কবরস্থানে ডাকে। তারা সবাই মিলে সেই লম্বা কফিনটি সেখান থেকে বের করে। তাদের সবার মনে অনেক প্রশ্নই ঘুরছিল, এত বড় কফিন এই মাটির নিচে কি করছে, আর এই কফিনের বিশেষত্বই বা কি যে কারণে কাটা তার দিয়ে কফিনটির চারপাশে পেঁচিয়ে দেওয়া হয়েছে। তারা এই কফিনটি নিয়ে একটি গ্রামের ভিতর চলে আসে এবং সেই বৃদ্ধ লোকটির কাছে আসে, যে বৃদ্ধ লোকটির সাথে কিম এর আগেও দেখা করেছিল। কিম বৃদ্ধ লোকটিকে বলে, আমরা আজকে রাতের জন্য এই কফিনটি আপনার এখানে রাখতে চাচ্ছি। আসলে এত রাতে কফিনটি শহরে নিয়ে যাওয়া আমাদের জন্য বিপজ্জনক মনে হচ্ছিল। বৃদ্ধ লোকটিও তাদেরকে অনুমতি দেয়। তারা এই কফিনটির চারপাশে বিভিন্ন চাল এবং মন্ত্র দিয়ে এই কফিনটি আটকিয়ে রাখে, যাতে করে কোনো অশুভ শক্তি এই কফিন থেকে বের হয়ে আসতে না পারে। এরপর কিম এবং হারিম সেই মৃত দাদার মেয়েটির সাথে দেখা করতে যায়। তাকে গিয়ে কিম জিজ্ঞাসা করে যে আপনার বাবার সম্পর্কে আপনি কি লুকাচ্ছেন, আমাদেরকে বলেন তো। বৃদ্ধ মহিলাটি উত্তর দেয়, আমি কিছুই জানি না। কিম বলে, আমি জানতে পেরেছি আপনার বাবা যুদ্ধের সময় একজন দেশদ্রোহী ছিল। আপনার বাবাকে আপনাদের বংশ থেকে সরিয়ে রাখার জন্যই কি সেই নিলিবিলি পাহাড়েতে দাফন করেছিলেন, যেখানে আপনার বাবার নাম পর্যন্ত লেখা ছিল না। বৃদ্ধ মহিলাটি উত্তরে বলে, এরকম আমরা কিছুই করিনি, বরং আমার বাবাকে যেখানে দাফন করা হয়েছে সেখানকার জায়গা একজন জাপানিজ ঠিক করে দিয়েছিল। একজন জাপানিজ কিভাবে তার সহকর্মীকে খারাপ জায়গায় দাফন করতে চাইবে? আসলে জাপানিজ সেই মংটির নাম ছিল মুরায়ামা। এরপর হারিম জাপানে থাকা তার একটি বোনকে ফোন দেয় এবং মুরায়ানামা নামের মঙের কথা জিজ্ঞাসা করে। এটা শোনার পর তার বোন প্রচন্ড ভয় পেয়ে যায়। তিনি বলে সেই মং নাকি অনেকটাই ভয়ঙ্কর ছিল। এগুলো শোনার পর হারিম অনেক টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে হয়তো অনেক ভয়ঙ্কর মরণ ফাঁদে তারা পা দিয়ে ফেলেছে। সে তার চোখটা বন্ধ করে, তখনই তার পাশে তার মৃত দাদিমার আত্মা চলে আসে। এইদিকে সেই বৃদ্ধ লোকটির বাসায় সবাই রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে বৃদ্ধ লোকটি অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। এটা দেখার জন্য লোকটি বাহিরে যায়। হঠাৎ বঙ্গিল দেখে তার বুকের উপর সেই বৃদ্ধ লোকটি ক্ষত বিক্ষত ভাবে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি তাকে বলছে সে আমার কলিজা টেনে ছিঁড়ে নিয়ে গিয়েছে। এরপর বঙ্গিল নিজেকে সেভ করার চেষ্টা করে এবং ফিল করে যে তার আশেপাশে অশুভ কিছু ঘটছে। এগুলো দেখার জন্য সে বাহিরে যায়। হঠাৎ সে শুনতে পায় ফার্মের ভিতর বিভিন্ন প্রাণীর চেঁচামেচির আওয়াজ। ফার্মের কাছে গেলে সে দেখে অদ্ভুত একটি দানব জীবন্ত প্রাণীগুলোকে চিড়ে খাচ্ছে। এগুলো দেখার পর বঙ্গিল অনেক ভয় পেয়ে যায় এবং কফিনটির কাছে যায়। সে গিয়ে দেখে যে ঘরের ছাদ ভেঙে কোনো কিছু বাহিরে চলে গিয়েছে। এরপর বঙ্গিল হারিমের কাছে আসে এবং তাকে তার সাথে যেতে বলে। হারিমের দাদি তাকে আটকে রাখার চেষ্টা করছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে বাহিরে অদ্ভুত কিছু আছে। কিন্তু হারিম তার দাদির কথা না শুনে বঙ্গিলের সাথে বাহিরে যায় এবং কফিনটির কাছে চলে যায়। বঙ্গিল যায় সবাইকে ডেকে আনার জন্য। হারিম কফিনটির কাছে যায় এবং দেখে কফিনের ভিতরে একজন জাপানিজের হেলমেট। এটা দেখার পর হারিম শিওর হয়ে যায় যে কফিনের ভিতর যেই থাকুক না কেন সে একজন জাপানিজ ছিল। তখন সেই ভয়ঙ্কর রাক্ষসটি সেখানে চলে আসে। ভয়ঙ্কর রাক্ষসটি অনুভব করতে পারছিল যে তার কাছে কোনো মানুষ ছিল। সে জিজ্ঞাসা করে ভেতরে কে। হারিম সাথে সাথে মাটিতে বসে পড়ে। রাক্ষসটি তাকে বলে, আমার জন্য কি তুমি মাছ এনেছো? হারিম তখন উত্তরে না করে। রাক্ষসটি দরজা পার দিয়ে ভেতরে চলে আসে এবং হারিমকে যখনই সে অ্যাটাক করতে যাবে বঙ্গিল পাশে থেকে রাক্ষসটিকে বাধা দেওয়ার চেষ্টা করে। বঙ্গিল একটি লোহা রাক্ষসের পেটের মধ্যে প্রবেশ করাতে নিলে দেখে রাক্ষসের পুরো শরীর যেন একটা পাথর। রাক্ষসটি বঙ্গিলের পেটের ভিতরে হাত দেয় এবং তার কলিজাটি টেনে বের করার চেষ্টা করে। তখন সবাই সেখানে এসে পৌঁছে যায়। সবাই নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছিল না যে এগুলো কি হচ্ছে। রাক্ষসটি যখনই হারিমের দিকে এগিয়ে আসবে তাকে মারার জন্য, তখনই মোরগ ডাকতে শুরু করে, অর্থাৎ ভোর হয়ে যায়। আর ভোর হয়ে যাওয়ার কারণে সেই রাক্ষসটি একটি আগুনের দলায় পরিণত হয়ে যায় এবং তাদের মাথার উপর কিছুক্ষণ ঘুরতে থাকে। ঘোরাঘুরির এক পর্যায়ে সেই আগুনের দলাসহ রাক্ষসটি উধাও হয়ে যায়। আর তখনই তারা সবাই কিছু ভিশন দেখতে পায়। এর মাধ্যমে কিম বুঝে যায় যে এই রাক্ষসের আসল শক্তি হলো আগুন এবং রাতের বেলায় এই রাক্ষসটি অনেক শক্তিশালী হয়ে ওঠে।
কিন্তু দিনের বেলা এই রাক্ষসটি অনেক দুর্বল থাকে। এরপর তারা বঙ্গিলকে হসপিটালে নিয়ে যায়। বঙ্গিলের এই অবস্থার জন্য হারিম নিজেকে অনেকটা দায়ী করছিল। সে ভাবছিল হয়তোবা আমার জন্যই বঙ্গিলের আজকে এই অবস্থা। সে ঠিক করে যেভাবে হোক বঙ্গিলকে সে বাঁচাবে। হারিম কিমকে বলে, এই রাক্ষসের সাথে আমরা কিভাবে পেরে উঠবো? আমরা আত্মাদের সাথে এতদিন লড়াই করেছি, কিন্তু রাক্ষসের সাথে না। তখনই বঙ্গিলের উপর সেই রাক্ষসের আত্মাটা ভর করে। বঙ্গিল অদ্ভুত কিছু বলছিল। রাক্ষসটি বলে, আমরা মাটির নিচের একটি জিনিস রক্ষা করছি। এটা শোনার পর কিম সেই বৃদ্ধ লোকটির বাসায় আবার চলে যায়, এটা জানার জন্য যে সেই রাক্ষসটি মাটির নিচে কি রক্ষা করছে। সে সেইখানে গিয়ে চোরদের মাটি খোঁড়ার বিভিন্ন যন্ত্রপাতি খুঁজে পায় এবং তার সাথে একটি ছবিও খুঁজে পায়। সে ওই ছবিতে অনেকগুলো চোরকে দেখতে পায় যাদের সামনে বিভিন্ন লোহার রড পড়েছিল। কেনই বা এই লোহার রড সহ তারা ছবি উঠেছিল, এই বিষয়ে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। এইদিকে হারিম তার দুইজন বোনকে নিয়ে আসে বঙ্গিলের ভেতর থেকে সে রাক্ষসটিকে বের করার জন্য। তারা মিলে যখন বঙ্গিলের ভেতরকার রাক্ষসটাকে বের করার চেষ্টা করছিল, তখন বঙ্গিল বলে ওঠে, আমার মালিক 10,000-এর বেশি মানুষকে হত্যা করেছিল। সে এখনো ওই কবরে দাফন অবস্থায় রয়েছে। এটা শোনার পর কিম সেই কবরটি আবার খোঁড়া শুরু করে। কিম মাটি খুঁড়তে শুরু করে। মাটি খননের এক পর্যায়ে সে দেখে ওই রাক্ষসটির মৃতদেহ। এটা দেখে কিম অনেক ভয় পেয়ে যায়। কিম বুঝতে পারছিল না যে রাক্ষসটির মৃতদেহ এখানে কি করছে, আর রাক্ষসটিকে এখানে দাফনই বা কে করেছে। এই রাক্ষসের আসল কাহিনী বা কি, এসব কিছু কিমের মাথায় ঘোরপাক খেলছিল। আসলে কিম সেই বৃদ্ধ লোকটির বাসায় একটি বই পড়েছিল, যে বই লেখা ছিল জাপান এবং কোরিয়ার যুদ্ধের সময় জাপানিরা বিভিন্নভাবে চেষ্টা করেছে কোরিয়াকে ধ্বংস করার জন্য। আর জাপানের গিসনের একজন মং ছিল যিনি কোরিয়ার ঘোর শত্রু ছিল। সে সকলভাবে চেষ্টা করেছিল কোরিয়াকে ধ্বংস করার জন্য। আর যে ছবিটি কিম দেখেছিল তারা কেউই কবর ছিল না, বরং তারা কোরিয়ান সেভেন্ট ছিল, যারা সেই লোহাগুলো মাটি থেকে তোলার চেষ্টা করছিল। এখন এই রডের রহস্য আমরা জেনে আসি। আসলে জাপান এবং কোরিয়ার যুদ্ধের সময় জাপানির মং যখন জানতে পেরেছিল তারা আর কোরিয়ার সাথে যুদ্ধে পারবে না, তখন সে অনেকগুলো মন্ত্রভূত রড কোরিয়ার বিভিন্ন মাটিতে পুঁতে রেখেছিল। এই মন্ত্রভূত রডের কারণে কোরিয়ার উপর বিভিন্ন বিপর্যয় আসতো, আর এই সার্ভেন্টরাই বিভিন্ন এই মন্ত্রভূত রডগুলো তোলার কাজ করত। সবগুলো রড তারা তুলতে পারলেও একটি রড তারা খুঁজে পায়নি। তখন কিম সন্দেহ করে নিশ্চয়ই এই রডটি কিমের দাদার কবরের নিচে পুঁতে রাখা হয়েছে। যেহেতু তার দাদার কবরের নিচে এত রহস্য, সেহেতু সেই রডটিও এখানে থাকবে। আর সে রাক্ষসটি যেহেতু বলেছিল সে কিছু একটি রক্ষা করছে, তখন কিম সিদ্ধান্ত নেয় সে রাক্ষসটিকে মেরে সে মন্ত্রভূত রডটি মাটি থেকে তুলে তারা কোরিয়াকে রক্ষা করবে। কিন্তু কেউই আর এই ভয়ানক কাজটি করতে চাচ্ছিল না, কিন্তু হারিম বঙ্গিলের কথা ভেবে রাজি হয়ে যায়। এরপর তারা বের হয়ে যায় সে কবরস্থানের রাক্ষসটির উদ্দেশ্যে। তাদের মেইন উদ্দেশ্য ছিল সেই রাক্ষসটিকে মাছের লোভ দেখিয়ে হারিম রাক্ষসটিকে অনেক দূরে নিয়ে যাবে। আর এরই ফাঁকে কিম এবং ইয়ং সেই মন্ত্রভূত রডটি মাটির নিচ থেকে বের করবে। এরপর রাত হয়ে যায়। রাক্ষসটি সেই কবর থেকে বেরিয়ে পড়ে। মাছের গন্ধ সে পেয়ে গিয়েছিল। এরপর সে মাছের গন্ধ অনুযায়ী হারিমের পিছু নেয়। হারিম একটি গাছের পিছনে লুকিয়েছিল। রাক্ষসটি সবগুলো মাছ এক একটা করে খেয়ে ফেলছিল। এরই সুযোগে কিম এবং ইয়ং সে মাটিটি খনন করছিল, কিন্তু হঠাৎ করে হারিম সে রাক্ষসটির সামনে পড়ে যায়। রাক্ষসটি যখনই হারিমকে মারতে যাবে তখনই হারিমের মৃত দাদির আত্মা তাকে প্রোটেক্ট করে। এইদিকে সম্পূর্ণ কবরটি খনন করার পরেও তারা কোনো রড খুঁজে পায় না। রাক্ষসটি একটি আগুনের দলা হয়ে তাদের সামনে চলে আসে। রাক্ষসটি কিমের পেটের ভিতরে তার নখগুলো বসিয়ে দেয় এবং যখনই কলিজাটি বের করে নিয়ে আসতে নিবে তখনই হারিম রাক্ষসের উপর মন্ত্রভূত রক্তটি ঢেলে দেয়। এতে করে রাক্ষসটি আরো রাগান্বিত হয়ে যায় এবং হারিমের গলা চেপে ধরে। আর তখন আমাদেরকে বিভিন্ন ভিশন দেখানো হয়, অর্থাৎ কোরিয়া এবং জাপানের যুদ্ধের সময় কি কি হয়েছিল সেগুলো আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। গিসনের মং ছিল একজন ধূর্ত ব্যক্তি। সে সবসময় চেয়েছিল কোরিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই জন্য বিভিন্ন মন্ত্রভূত রড কোরিয়ার মাটিতে পুঁতে রেখেছিল। সে জানতো এই রডগুলো যে কেউ পেয়ে যেতে পারে, কিন্তু একটা রড যদি কেউ না পায় তাহলে এই মন্ত্রভূত রডের কারণে পুরো কোরিয়া ধ্বংস হয়ে যেতে পারে। এখানে গিসনের মংটি একটি ধূর্ত কাজ করেছিল। জাপান এবং কোরিয়ার যুদ্ধে 10,000 কোরিয়ানকে মেরে ফেলা
একজন জেনারেলের মাথা কেটে এবং যে তলোয়ার দিয়ে 10,000 কোরিয়ানকে মারা হয়েছিল সেই তলোয়ারটি আগুনে পুড়িয়ে সে তলোয়ারটি জেনারেলের গলা দিয়ে পা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়। আর এই তলোয়ারটি ছিল একদম শেষ মন্ত্রভূত রড। এরপর 20টি পশুর মৃত শরীর দিয়ে সে জেনারেলটিকে মুড়িয়ে এবং তার মাথাটি সেলাই করে দিয়ে তাকে খারাপভাবে সে কবরে দাফন করানো হয়। আর এই অভিশপ্ত লোহাটিকে সুরক্ষিত রাখার জন্য এর উপরে দাফন করে দেওয়া হয় পার্কের দাদার লাশ। যেহেতু রাক্ষসটি ছিল আগুনের প্রতীক, তাই একে ধ্বংস করার জন্য পানির প্রয়োজন ছিল। কিম তার রক্তকে পানি হিসেবে ব্যবহার করে এবং রাক্ষসের পায়ের উপর একটি ধারালো জিনিস ঢুকিয়ে দেয়। এরপর রাক্ষসটি ছটফট করতে থাকে, তখন রাক্ষসটি সেখানে ধ্বংস হয়ে যায়। আর রাক্ষসটি ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে সেই অভিশপ্ত রডটিও নষ্ট হয়ে যায়। আর তখন বঙ্গিলো রক্ত বমি করতে শুরু করে, অর্থাৎ বঙ্গিলো ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছিল। আর হারিম, কিম এবং ইয়ং মিলে কোরিয়াকে বাঁচিয়ে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে এই মুভিতে বিভিন্ন রকমের টুইস্ট ছিল। কোরিয়া মুভি মানেই আমাদেরকে কনফিউজড করে দিবেই। কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।